নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মৃণাল। আজকে গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের গল্প শোনাবেন শ্রী শ্রীনিবাস নন্দী। আমাদের টিমের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আনুষ্ঠানিক গল্পের নাম আনুষ্ঠানিক বিবাহ। এক রাজামশাইয়ের বাড়িতে এক ঠাকুরমশাই পূজা করতে আসছেন। সে ঠাকুরমশাইয়ের বয়স 18 বৎসর। 18 বৎসর। তা রাজার বাড়িতে যে রাজকন্যা ছিল, তা সেই ছেলেটাকে বলছি, আচ্ছা আপনি তো পূজা করে বেড়াচ্ছেন, আর আপনার যে আপনাদের আনুষ্ঠানিক বিবাহ করেন, মন্ত্র পাঠ করে যে বিবাহ করেন, সে বিয়েটা যদি আনুষ্ঠানিক না করি, যদি আমার বা কোনো ছেলের মতামত হয়, সে বিয়েটা করলে কি হয় না? তো বলছে হয়। তা সে বিয়েটা খুব মূল্য হয় না, তবে আনুষ্ঠানিক বিবাহের মেলা দাম। তা বলছি, আচ্ছা ঠাকুরমশাই, তা বেশ, আপনার সাথে আমি বিয়ে করব। আপনি আনুষ্ঠানিক বিয়ে, আপনি ভালো ভালো পুরোহিত এনে আনুষ্ঠানিক বিয়েটা আমার দেবেন, করবেন। কিন্তু আমি বিয়ের পর আপনার সাথে আপনার বাড়ি যাব না। আপনার মন্ত্রপাঠের কেমন যে মূল্য, সে মন্ত্রপাঠে আমাকে আপনার বাড়ি নিয়ে যেতে হবে। আমি কিন্তু আপনার সঙ্গে যাব না। বিয়ে রাত্রেবেলায় হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সকালবেলা, রাত্রে তো আর আপনার বাড়ি যাওয়া হচ্ছে না, সকালবেলা তো তখন আপনি দুটো খাওয়া দাওয়া করে চাটা খেয়ে আপনার লোকজন নিয়ে বাড়ি চলে যাবেন। আমি কিন্তু আপনার সঙ্গে যাব না। এই প্রতিশ্রুতি কিন্তু আপনার শক্তে। কেমন যে আপনাদের আনুষ্ঠানিক বিয়ে, তার আমার জানা দরকার। তা বলছি, হ্যাঁ, আপনাকে আজ তো বলতে পারছি না, যাক পরশু দিন আপনাদের পূজা আছে, সেই অবস্থায় এসে আপনাকে আবার আমি বলে যাবো যে আমি এই জিনিসে রাজি হব কি না। ঠাকুরমশাই ছেলে বাড়ি যেয়ে তার বাবাকে বলে, এবং বাবা বলে 12-5 জন বড় বড় পণ্ডিত পুরোহিতের সঙ্গে যোগাযোগ করে বলছে, হ্যাঁ কথা দাও গা, তুমি বিয়ে করবে। যে আনুষ্ঠানিক বিয়ে হওয়ার পর তাকে আসতে হবে না, যদি মন্ত্রদ্বারায় আসে আসবি, না আসে না আসবি। সেই পুরোহিতের ছেলে যেয়ে তারপর দিন রাজকন্যাকে বলে, হ্যাঁ আপনার প্রস্তাবে আমি রাজি, আনুষ্ঠানিক বিয়ে হবে, বেশ আপনার সঙ্গে আমার সঙ্গে আর যেতে হবে না, মন্ত্রপাঠ দ্বারা যদি আমার বিয়ে আপনার বাড়ি যেতে হয় তখন যাবেন, তাছাড়া আমরা যেতে হবে না। এই প্রতিশ্রুতি নিয়ে ব্রাহ্মণের ছেলে রাজকন্যাকে বলে দিয়ে এইভাবে ওদের সেই আনুষ্ঠানিক ভালো ভালো পুরোহিত দেখিয়া 7 পাক, মালা বদল বা সিঁদুর দান, এগুলো সব ঠিক মতোভাবে সব করি বিয়েটা হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর সকালবেলায় তখন আর তো রাজকন্যার তো কথা হয়ে আসা যাবে না। সকালবেলায় চাটা খেয়ে এনারা সব বরযাত্রী বা যে কজন ছিল এরা হাঁটতে লেগেছে। বাড়ির লোক, রাজাদের বাড়ির যে রাজকন্যার যে আপন পড়াচ্ছে, তারা বলছে, আরে মা, যাক বিয়ে যখন হয়েই গেল, ছেলেটা তো সুন্দর বটে, তা যাই হোক ওর সঙ্গে বিয়ে কর। আর আগেকার দিনে একবার বিয়ে হলে তো আর দুবার বিয়ে হতো না, তখন এই যখন তোর সঙ্গে বিয়ে হয়ে গেল, তখন একেই নিয়ে তুই ঘর কর, আমরা আমাদের মেলা ধন ঐশ্বর্য আছে, আমরা দেবো, তোর কোনো অসুবিধা হবে না, তুই বিয়ে কর মা, যা 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 তা ছেলে মেয়ে কিন্তু কোনো মতেই রাজি হলো না। ওরা চলে গেল। চলে যায় বাড়ির রাজকন্যাদের বাড়ির সব তখন ছেলেবেলা, সেই জামাই, ওরা যখন চলে যাচ্ছে, রাজাদের বাড়ির সবাই তখন ওদিকে পেছু পেছু দেখছে চলে গিয়েছে। আর সেই দূরের বারান্দায় রাজকন্যা বসে আছে। তখন রাজকন্যা চিন্তা করছে, সবাই তো বলল বিয়ে করতে, দেখছি তা আমি গেলাম না। তখন সে মনে একটা ঝুঁকপুকে চিন্তা করতে করতে সে তখন পাউটি দিয়ে উঠতে উঠতে একতলার ওপর থেকে তখন সেই ছেলেকে আর বাড়ির লোক দেখছে, তখন দেখছি। আর সে তখন সে লোক চলেই যায়। তখন আস্তে আস্তে তখন রাজকন্যা 2 তলার উপর যেই তখন সেই জানলা দিয়ে দেখছি কত দূর গেল। তখন বহু দূর চলে গেছি। 3 তলার উপর তখন সেই ধপধপ করে সেইটা রাজকন্যা উঠে যায়। তখন 3 তলার উপর থেকে দেখছি যে রাজকন্যা আমার স্বামী কোথায় গেল। এই দেখতে দেখতে ওরা তো চলে গেল। এধারে এইভাবে দিন কাটে। রাজার ছেলে রাজকন্যা মনে মনে করছে, আচ্ছা কাজ হইল, সবাই বললো তো ওকে স্বামী বলে রূপে তুলে নিলাম, তা আমি নিলাম না, আমার তো কাজটা খুব ভুল হইলো, এই চিন্তা করছি।
ও ধারে পুরোহিত ছেলে দেখছি, আমি যদি একটা গরিব ব্রাহ্মণের মেয়ের সাথে বিয়ে করতাম তাহলে তো আমার সংসার হয়তো পুজো পার্বণ করে এসে যাই করে আমার সংসারটি চালতো বা যাই করে খাওয়া টাওয়া হয়তো আমারও তো বেতাল হয়ে গেল। দোনাই টেনশন ভোগ করছি, দোনায় টেনশন ভোগ করতে করতে ওই রাজার ছেলে পুরোহিতের ছেলে একেবারে ক্ষীণ মলিন অবস্থা। এধারে রাজকন্যার এমন ক্ষীণ অবস্থা, রাজকন্যাকে আর চেনা যায় না। কিছুদিন পর রাজকন্যা, রাজাদের তো মেলা পয়সা, তখন কি করা যায়, এই ডাক্তার ও ডাক্তার সমস্ত চিকিৎসা আইনি, রোগ দ্বার পায় না বলে এর কোনো রোগ নেই, এর মনের মধ্যে একটা টেনশন চলছে, সেই জন্যে এই রোগ। ওদিকে রাজা পুরোহিতের ছেলের বড় বড় জন্মানো বলছে, আচ্ছা ঠাকুরমশাই আপনার ছেলে তো সুপুরুষ দেখছি, তা ঠাকুরমশাই আপনার ছেলে কী হয়েছিল, আমরা কলকাতায় পুজোতে নিয়ে দেখাবো, আমরা চিন্তা করতে হবে না, কী ব্যাপারটা যেই দেখা যাবে। ও ধারে সেই পুরোহিতের ছেলেকে পিজি হাসপাতালে ভর্তি করি, তখন বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয়েছে। তখন ডাক্তারটা বলছে এ ছেলের তো কোনো রোগ পাওয়া যাচ্ছে না, তা ভেতরে মনের মধ্যে একটা টেনশন চলছে, সেই জন্যে এই রোগ। এধারে সেই একটা সিটি কিন্তু রাজার পুরোহিতের ছেলে ভর্তি, এধারে তখন এধারে গ্রামের দেশের বৈদ্যতে চিকিৎসা ভালো হলো না, রাজার মেয়ে তখন সেই পিজি হাসপাতালে ভর্তি করে, তারই পাশের সিটে সেই রাজকন্যার মেয়ে থাকে। দুনায় থাকে, ডাক্তারের আসে চিকিৎসা করে, দুনাকে বলছে এদের মধ্যে কোনো রোগ পাওয়া যাচ্ছে না, অথচ এদের টেনশন, এভাবে কি করে ডাক্তাররাও ভেবে স্থির করতে পারছে না। কয়েকদিন থাকতে রাজকন্যা বলছে, আচ্ছা ভাই তোমার কি হয়েছে, তুমি যে ভর্তি আছো তোমার কি হয়েছে? তখন পুরোহিতের ছেলে বলছি, দিদি আমার আর কি হবে, আমি যে কি একটা ভুল করেছি, এই ভুলের জন্য এই অবস্থা, আমি এই রাজকন্যার সঙ্গে এই প্রতিশ্রুতি দিয়ে সেখানে আমার সংসার তাতে হলো না আমার, সেই জন্যে। আর রাজকন্যা বলছে আমার তো তাই, এক পুরোহিতের ছেলেকে আমি এরকম কথা বলেছিলাম, সেই জন্যে তো আমি তো সেই টেনশনই আমার এই রোগ। তা বলছে রাজকন্যা বলছে তাহলে আপনার বাড়ি কোথা? রাজকন্যা তখন বলছে আমার মুর্শিদাবাদ জেলায় কেতুগ্রাম থানা বাড়ি, কেতুগ্রাম বাড়ি। তখন রাজকন্যা বলছে আমারই তো কেতুগ্রাম ঠাকুরের ছেলে আমাদের এখানে দক্ষিণখণ্ড পুজো করতে আসতো, তা সেই ঠাকুরমশাই ছেলে, আচ্ছা আপনার নাম কি? তখন ঠাকুরমশাই ছেলের নাম হলো সুব্রত চ্যাটার্জি। আর তখন বলছে আপনার নাম কি? আমার নাম অলকা চ্যাটার্জি। তখন বলছে ও আচ্ছা, তাহলে তো আমরাই সেই দুজনাই প্রতিশ্রুতি, আপনি সেই ঠাকুরমশাই আর আপনি কি সেই রাজকন্যা। তখন ওদের এই হাসপাতালে শুভ মিলন হলো। এইখানে আমার গল্পের শেষ। ইতি শ্রীনিবাস নন্দী।